আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। যাই হোক, আমি আজকে কোনো কথা বলব না। আজকে সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি ফারিয়া। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি একটি গল্প আপনাদেরকে লিখে পাঠালাম। আশা করছি গল্পটা আপনি সবার মাঝে প্রকাশ করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি একদিন বেড়াতে গিয়েছিলাম আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ির পিছনে একটি নদী আছে। আমি আগে যখন আমার নানা বাড়িতে বেড়াতে আসতাম তখন প্রায় এই নদীতে এসে বসে থাকতাম। এখনও তাই। আজকে আমি আমার নানা বাড়িতে এসেছি। আমার নানা বাড়ির পিছনে ওই নদী। আমি এসেছি প্রায় সন্ধ্যা ৬টা বেজে গেছে। আমি এসে গোসল করে নিলাম, নিয়ে কিছু খেয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখি চতুর্দিকটা জ্যোৎস্না আলোকে যেন ঝলমল করছে। আমারও সেই নদীর পাড়ে যাওয়ার ইচ্ছে জাগলো। আমি নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে যেয়ে একটু বসে আছি একা একা নিরিবিলি। কিছু বাতাস এসে আমার গায়ে লাগে, পাখিদের ডাক কানে আসে। আমি ওখানে বসে আছি। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন থেকে ঘুরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমি অস্বাভাবিক তেমন কিছু মনে করলাম না। আমি সামনের দিকে তাকিয়ে আছি। নদীতে আমি একটা ছায়া অনুভব করলাম। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি ওখানে আর দেরি করলাম না, সোজা চলে এলাম নানা বাড়িতে। ঘরে ঢুকে আমি আমার নানাকে বললাম আমি ঘুমাবো। আমার নানা বললো ঠিক আছে, তুমি রুমে যাও। আমি রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি একটি স্বপ্নে দেখি খুবই সুন্দর একটি লোক, সাদা পোশাক পরে। লোকটির চুলগুলো বড় বড়, লোকটির মায়াবী চেহারা, অনেক সুন্দর ফর্সা করে। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরেই লোকটি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমের মাঝে যেন আবার ঘুমিয়ে পড়লাম। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, উঠে দেখি আমার পাশে কেউ নেই। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আবারও সেই লোকটি আমার সামনে এসে পড়ে। লোকটি আবার আমাকে ঘুম পাড়ালো। সেবার আমি ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে একটু বেড়াতে লাগলাম। আমার নানা বাড়ির আশপাশ দিয়ে ঘুরে এলাম। এসে তখন বাজে প্রায় দুপুর 12টার মতো। আমি আবারও সেই নদীর পাড়ে চলে যাই, যে একটি গাছের নিচে বসে পড়ি। নদীর পাড়ে বসে আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাতাস এসে আমার শরীরে লাগতেছে। আমি ওখানে বসে আছি। বসে থাকতে থাকতে কখন যে ওখানে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও বলতে পারি না। আমি ঘুমের মাঝে আবারও সেই লোকটিকে স্বপ্নে দেখলাম। এবার বিষয়টা যেন একটু অন্যরকম। আমি সেই লোকটির হাঁটুর উপরে ঘুমিয়ে পড়েছি। লোকটি আমার মাথাটা নেড়ে দিচ্ছে। আমি ওখানে শান্তিমতো ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি কেউ নেই। আমি ওখানে আর দেরি করলাম না, সোজা চলে এলাম আবার নানা বাড়িতে। এসে গোসল করলাম। গোসল করে আমার নানি আমাকে খাবার দিল। আমি ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে আবারও ঘুরতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে আবারও সেই নদীর পাড়ে এসেছি। এসে আবারও ওখানে বসে আছি। এবার আমার একটা অনুমতি হলো, আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কেউ একজন আমার চুলটা, আমি পিছন দিকে ঘুরে তাকালাম। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি এবার একটু অন্যরকম প্ল্যান করলাম। আমি ওখানে ডাক দিলাম, আমার পিছনে কে আছো, সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। অদৃশ্য একটি আওয়াজ আমাকে বলল তুমি আমাকে দেখতে পারবে না। আমি যেন চমকে উঠলাম। চতুর্দিকে খুঁজে দেখি কেউ নেই, কিন্তু কে আওয়াজটা কই থেকে আসতেছে। লোকটিকে আমি বললাম কে তুমি, আমার সামনে এসো। লোকটি আবার আমাকে বলল তুমি আমাকে দেখতে পারবে না। আমি লোকটিকে বললাম কে তুমি, কেন তোমাকে দেখতে পারবো না। লোকটি বলল আমি অদৃশ্য এক জাতি, আমরা জিন জাতি, জিনেদেরকে মানুষ দেখতে পারে না। আমি লোকটিকে বললাম
আমি তোমাকে দেখতে পারবো, তুমি আমার সামনে এসো। লোকটি আমাকে বলল, তুমি আমাকে দেখতে পারবে না। আমি ছেলেটিকে অনেক রিকোয়েস্ট করলাম। শেষ পর্যন্ত ছেলেটি আমার সামনে আসতে রাজি হয়। ছেলেটি আমার সামনে এলো। ছেলেটিকে আমি দেখে তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ছেলেটি কি সুন্দর চেহারা। ছেলেটি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছিল, মাথায় একটা সাদা টুপি। ছেলেটির খুবই সুন্দর দাড়ি। ছেলেটিকে তো অনেক ভালো লাগলো। আমি ছেলেকে বললাম, তোমার নাম কি? ছেলেটি আমাকে বলল, আমার নাম রনি। আমি সেই ছেলেটিকে আবার বললাম, তোমার নাম রনি? ছেলেটি বলল, হ্যাঁ, আমার নাম রনি। আমি বললাম, তুমি আমার পিছে কেন করো? তুমি বারবার আমাকে কেন ডিস্টার্ব করো? ছেলেটি আমাকে বলল, আমি তোমাকে মোটেও ডিস্টার্ব করি না। আমি এখানে আগে থেকে থাকতাম, তুমি আগে মাঝে মধ্যে আসতে, আমি তোমাকে বসে থেকে দেখতাম। এবারও তাই। এবার তুমি এসেছো, আমি এখানে বসেছিলাম, হঠাৎ করে তুমি এখানে এলে, এসে আমার পাশে বসে গেছো। আমি ছেলেকে বললাম, আমি তো তোমাকে দেখতে পারিনি। ছেলেটি আমাকে বলল, সমস্যা নেই, তুমি বসে থাকতে পারো। আমি এখানে প্রায় আসি, অনেক দিন আগে থেকে আমি এই জায়গায় আসি। মাঝে মধ্যে আগে তোমাকেও দেখতাম, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। আমি মুচকে একটি হাসি দিলাম, দিয়ে ছেলেকে বললাম, ঠিক আছে, তুমি থাকো, আমি এখন বাড়িতে যাব। ছেলেটি বলল, তুমি বাড়িতে যাবে, আবার কখন আসবে? আমি বললাম, আজকে আর আসবো না, আগামীকাল সন্ধ্যার পরে আসবো। ছেলেটি আমাকে বলল, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আমি সন্ধ্যার আগে আগে এই জায়গায় চলে আসবো, তুমি চলে এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে ওখান থেকে আমি চলে গেলাম। পরের দিন সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি একটু পরেই চলে গেলাম সেই নদীর ধারে। নদীর ধারে যে ওখানে বসে পড়লাম। আমি কাউকে দেখতে পারি না, সেই ছেলেটা ওখানে নেই। আমি ডাক দিলাম রনি বলে। ছেলেটি জবাব দিল। ছেলেটি আমাকে বলল, তুমি এসেছো? আমি বললাম, হ্যাঁ, আমি এসেছি, তুমি কই? রনি আমাকে দেখা দিল। দেখলাম রনি আমার পাশেই দাঁড়িয়ে আছে। রনিকে বললাম, এখানে বসে পড়ো, দুজনে একটু আড্ডা দিই। রনি আর দেরি করলো না, আমার পাশে বসে পড়ল। আমি রনির সঙ্গে গল্প করতে লাগলাম। রনিকে বলতেছি, তুমি কোন জায়গায় থাকো? রনি বলল, আমি তো জিন, আমি জিনপুরিতে থাকি, আমি জিনের সর্দারের একমাত্র ছেলে। আমি রনিকে বললাম, তোমাদের জিনপুরিতে আমাকে নিয়ে যাবে? রনি স্বীকার হলো না। রনি আমাকে না করে দিল। আমি অনেক জিদ করলাম, রনি তারপরও নিয়ে যেতে রাজি হয় না। আমি বললাম, তুমি যদি আমাকে তোমার জিনপুরিতে না নিয়ে যাও, তাহলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, আমি এই নদীর ধারে আর আসবো না। ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে, এখন একটু গল্প করি। রনি আমাকে বলল, তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি ঢাকায় থাকি, এই গ্রামে আমি বেড়াতে এসেছি, আমার নানা বাড়ি এই গ্রামে। রনি বলল, এটা তোমার নানার বাড়ি, আমি জানি, এখানে তুমি আগেও আসতে, আমি এটাও জানি। মেয়েটি বলল, হ্যাঁ, তুমি আগে তো একবার বলেছো এই কথা। আমি আবার রনিকে বললাম, প্লিজ আমাকে তোমাদের জিনপুরে থেকে ঘুরে নিয়ে এসো, আমি জিনেদেরকে দেখতে চাই। ছেলেটি আমাকে বলল, না, আমাদের জিনপুরতে যাওয়াটা তোমার মোটে উচিত হবে না। আমি ছেলেকে বললাম, না, আমি যাব, যা হয় ওটা পরে দেখা যাবে, তুমি তো জিনের সর্দারের ছেলে, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? রনি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, কিন্তু আজকে না, কালকে নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে রনির সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, করে রনিকে বললাম, আমি এখন চলে যাব। রনি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আমি ওখান থেকে উঠে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই আমার শরীরটা খুবই খারাপ, শরীরের ভিতর জ্বর যেন বাসা বেঁধেছে।
আমি হাঁটতে পারতেছি না, আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আমার নানা এলো আমার ঘরে, এসে দেখে আমার প্রচণ্ড জ্বর। আমার নানা ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে আমাকে ওষুধ দিয়ে গেল। আমি নিয়মিত ওষুধ খেতে লাগলাম। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, আমি বিছানা থেকে উঠতে পারি না। 4 দিন পরে একটু সুস্থ। আমি সেই দিন আর নদীর ধারে গেলাম না। 5 দিনের মাথায় আমি নদীর ধারে গেলাম, যে রনিকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু রনির সারা শব্দ পেলাম না। আমি ওখান থেকে নিরাশ হয়ে ফিরে এলাম। পরের দিন আবার সন্ধ্যার পরে ওই নদীর ধারে গেলাম, যে আবারও রনিকে অনেক ডাকাডাকি করলাম। সেদিনও রনির কোনো খোঁজ পেলাম না। পরের দিন রাগ করে আর নদীর ধারে যায়নি। আমি বাড়িতে ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমি রনিকে স্বপ্নে দেখি। রনি আমাকে বলতেছে, তুমি এখানে কেন শুয়ে আছো? 3 দিন আমার সঙ্গে তুমি দেখা করনি, আজকে তুমি এখানে কেন শুয়ে আছো? আমি রনিকে বললাম, আমি 2 দিন তোমাকে খুঁজেছি, তুমি কোথায় ছিলে? আমি নদীর ধারে 2 দিন গিয়েছিলাম। রনি বলল, আমি একটু জরুরি কাজে এক জায়গায় গিয়েছিলাম। আমি রনিকে বললাম, আমাকে তুমি তোমাদের জিনপুরিতে নিয়ে চলো। রনি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ওই নদীর ধারে চলে যাও। তাই বলে রনি চলে গেল। আমারও ঘুম ভাঙলো। আমি ঘরতে আর দেরি করলাম না, চলে গেলাম সেই নদীর ধারে। যে দেখি রনি বসে আছে। আমি রনিকে ডাক দিলাম। রনি আমার দিকে এগিয়ে এলো। এসে রনি আমাকে বলল, আমি এখানে শুয়ে পড়বো, তুমি আমার পিঠে উঠবে। যেমন কথা তেমন কাজ। রনি শুয়ে পড়লো, আমি রনির পিঠে উঠলাম। উঠেই রনি ডানা মেলে উড়তে লাগলো। আমি রাত্রেবেলা আকাশ দিয়ে উড়ে যাচ্ছি। নিচের দিকে অনেক সুন্দর লাগতেছে দেখতে, জ্যোৎস্না সলো, সব কিছু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমি জিনপুরিতে ঢুকে পড়লাম। এত সুন্দর জায়গা আমি কোনোদিনও দেখিনি। রনি আমাকে নিয়ে একটি গাছের ডালে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে রনি আমাকে বলল, তুমি এই জায়গায় থাকবে, কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। তাই বলেই রনি ওখান থেকে চলে গেল। আমি ওই জায়গায় বসে আছি। আমি দেখলাম কিছু জিনেদের বাচ্চারা এক জায়গায় খেলা করতেছে। তাদের চেহারাগুলো কি সুন্দর, মায়াবী চেহারা। তারা খুবই লম্বা চড়া, চুলগুলো বড় বড়, খুবই সুন্দর দেখতে। তারা খেলা করতেছে। এসব দেখতে দেখতেই রনি ওখানে এসে হাজির হলো। রনি আমাকে বলল, কি দেখতেছ? আমি রনিকে বললাম, ওই বাচ্চাদেরকে দেখতেছি, বাচ্চারা কি সুন্দর, নিষ্পাপ। রনি বলল, শুধু বাচ্চাদেরকে দেখতেছ, আর কাউকে দেখতেছ না? বললাম, না, আর কাকে দেখবো? রনি আমাকে বলল, ওই যে বামে ওই গাছের দিকে তাকাও, ওই গাছে দেখো। আমি গাছের দিকে তাকিয়ে দেখলাম একটি লোক বসে আছে। তার চোখ দুটো অনেক লম্বা, তার মাথাটি থেকে চোখ দুটো প্রায় অনেক দূরে বেরিয়ে আছে। আমি রনিকে বললাম, ওটা কে? ওর চেহারাটা ওরকম কেন? রনি আমাকে বলল, ও আমাদের এখানেই থাকে, ওর একটি অসুখ আছে, অসুখের কারণে তার এই অবস্থা। রনি আমাকে বলল, অন্য গাছে দেখো। আর কাকে দেখো? অন্য গাছে দেখলাম একটি মেয়ে বসে আছে। আমি রনিকে বললাম, ওই মেয়েটিকে, ওর গলাটা এত লম্বা কেন? রনি আমাকে বলল, এখানে যাদেরকে দেখতেছ তারা সবাই জিন, এদের এক একজনের এক এক রকম চেহারা। কিছু জিন আছে ভালো, আমাদের জিনেদের ভেতরেই 2 রকম আছে, কিছু খারাপ কিছু ভালো। যারা খারাপ তাদেরকে ওই রকমই দেখতে, যারা ভালো তাদেরকে একটু অন্যরকম দেখতে। তাই বলে রনি আমাকে বলল, তুমি আমার পিঠে ওঠো, অন্য এক জায়গায় নিয়ে যাব। আমি রনির পিঠে উঠলাম। রনি উঠতে লাগলো। কিছু দূর যেতেই একটি
রাজমহলে যেয়ে থামলো। মহলের ভিতর ঢুকে পড়লাম। ঢুকে দেখি ওখানে প্রচুর সোনা দানার উপরে আমাকে রেখে দিয়ে আমাকে বলল, তুমি এখান থেকে কিচ্ছু নেবে না, এখানে শুধু দেখো। আমি পুরো মহলটা ঘুরে দেখলাম। কি সুন্দর মহল, কত সুন্দর সাজানো গোছানো। আর মহলের দেওয়ালগুলো ছিল স্বর্ণের। মহলের ভিতরে অনেক সোনা দানা আছে। প্রথমে আমার একটু লোভ জাগলো, পরে মনে করলাম এসব জিনিসে হাত দেওয়া আমার ঠিক হবে না। এসব কথা ভাবতেই রনি এসে হাজির হলো। রনি আমাকে বলল, চলো তোমাকে তোমার বাড়িতে ছুঁয়ে আসি। আমি প্রথমে যেতে রাজি হয়নি। আমি বললাম, না, যাবো না। রনি আমাকে অনেক জোর জবরদস্তি করলো। আমি তখন যেতে রাজি হয়নি। রনি আমাকে বললো, আচ্ছা তুমি এখানে শুয়ে পড়ো, তোমার যেতে হবে না। আমি ওখানে শুয়ে পড়লাম। ঘুম ভাঙার পরে দেখি আমি আমার বাড়িতে। আমার তো প্রচণ্ড রাগ উঠেছে। আমি আবারও সন্ধ্যাবেলায় সেই নদীর ধারে চলে গেলাম। নদীর ধারে যেয়ে রনিকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পরে রনি দৌড়ে এলো, আমাকে বলতেছে, কি হয়েছে? আমি রনিকে বললাম, তুমি আমাকে আমার বাড়িতে কেন রেখে গিয়েছো? রনি আমাকে বলল, ওই জায়গায় থাকাটা তোমার মোটেও উচিত হয়নি। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম ওই জায়গায় যাওয়ার জন্যে, তুমি আমার কোনো কথাই শোনো নি। তুমি জানো তোমাকে আমাদের জিনপুরিতে নিয়ে যাওয়ার জন্যে আমি কি সমস্যার ভিতরে পড়েছিলাম? তুমি তো এটা জানবে না। তুমি তো মানুষ, আমরা জিন জাতি। মানুষেরা জিনপুরিতে যাওয়ার অনুমতি নেই। আমি তোমাকে তারপরও নিয়ে গিয়েছিলাম। তুমি ওখানে থাকতে চেয়েছো, ওখানে থাকাটা তোমার মোটেও সেফ হবে না। আমি সেই কারণে তোমাকে তোমার বাড়িতে রেখে গেলাম। আমি রনিকে বললাম, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার সঙ্গে আর দেখা করবে না, আমি তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না। রনিকে আমি অনেক আহ্বান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু পরের দিন থেকে আমি আর ঠিক থাকতে পারি না। আমি রনিকে অনেক খুঁজি, কিন্তু পাই না। রনিকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমি রনিকে অনেক মিস করতেছি। রনিকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। প্রায় 2 বছর যাবৎ আমি ওই গ্রামে ছিলাম। আমি রনিকে আর খুঁজে পাইনি। তখন থেকে এখন পর্যন্ত আমি রনিকে আর খুঁজে পাইনি। আমি রনিকে খোঁজার জন্য অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম, কিন্তু তারাও কোনো খোঁজ দিতে পারেনি। আমি এখন পর্যন্ত রনিকে অনেক মিস করি। যদি কখনো রনিকে খুঁজে পাই, তাহলে অবশ্যই এর দ্বিতীয় পার্ট আমি আপনাদেরকে তুলে ধরব। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আর গল্পটি বড় করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ফারিয়ার গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর গল্পটি বড় করব না। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর একটি কথা, আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করলাম, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন। আমি আর কথা বাড়াবো না। যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমি আর কথা বাড়াবো না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ির ভূত।
ভূতের বাড়ি